আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুর আপনাদের জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ছোট্ট ভিডিও আলোচনার বিষয় হচ্ছে ধানের শীষ বের হওয়ার পর ধান আমরা কোন কোন ভিটামিন বা পিজিআর স্প্রে করলে ধানের ফলন ভালো হবে, ধানের শীষ বের হওয়ার পর ধান কোন কোন রোগের আক্রমণ হয় এবং সেগুলোকে কীভাবে প্রতিকার করতে হবে, ধানের শীষ বের হওয়ার পর কী কী পরিচর্যা করলে আমাদের ধানের ফলন বেশি হবে, অর্থাৎ এক কথায় ধানের ফলন বাড়ানোর জন্য ধানের শীষ বের হওয়ার পর আমাদের কী করতে হবে, এরকম প্রশ্ন কিন্তু আমাকে অনেকেই করছেন। তো আপনাদের জন্য আজকে পুরো ভিডিওটি তো একটা একটা করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। ধানের শীষ বের হওয়ার পর ধানে কোন কোন ভিটামিন স্প্রে করতে হবে, কোন কোন রোগ হতে পারে, সেগুলো দমন করার পদ্ধতি কী, ফুল অবস্থায় ধানে কীটনাশক স্প্রে করা যাবে না কেন, এ বিষয়ে কিন্তু আজকে টুকিটাকি তথ্য দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আশা করি বুঝতে পারবেন যে ধানের শীষ বের হওয়ার পর আমাদের কী কী করতে হবে ভালো ফলন পাওয়ার। দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরুতে আমরা জেনে নেব ধানের শীষ বের হওয়ার পর ধান কোন কোন রোগের আক্রমণ হয়ে থাকে বা কোন কোন পোকার আক্রমণ হয়। মূল কথা হচ্ছে দর্শক বন্ধুরা, ধানের শীষ বের হওয়ার পর ধানে ব্লাস্ট রোগের আক্রমণ হয়ে থাকে। এটি একটি ছত্রাকজনিত সমস্যা। ধানের শীষ ব্লাস্ট রোগের আক্রমণ হয়ে থাকে। ধানের শীষ বের হওয়ার পরে 2 নম্বর স্টেপ হচ্ছে ধানের গান্তি পোকার আক্রমণ হয়ে থাকে। 3 নম্বর স্টেপ হচ্ছে ধানের কারেন্ট পোকার আক্রমণ। 4 নম্বর স্টেপ হচ্ছে ধানের ফ্লস স্মার্ট বা লক্ষ্মী রোগ। অর্থাৎ এই 4টি রোগ কিন্তু ধানের শীষ বের হওয়ার পর হয়। তো এখন আমাদের কিন্তু 4টা রোগকে দমন করতে হবে। তো আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। যদি ধানের শীষ বের হওয়ার পর ধানে গান্ধি পোকার আক্রমণ হয়, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু গান্ধি পোকা দমনের জন্য ভালো মানের কীটনাশক যেমন ক্লোরোফাইফস 48 ইসি, এই গ্রুপের কীটনাশক কিন্তু বাজারে প্রায় প্রতিটি কোম্পানি তৈরি করে। তো চাইলে আপনারা এই ক্লোরোফিস 48 ইসি এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক উন্নত মাত্রায় যদি স্প্রে করেন, তাহলে কিন্তু গান্ধি পোকা দমন করা সম্ভব। অবশ্যই বিকেলবেলা স্প্রে করার চেষ্টা করবেন। আচ্ছা, 2 নম্বর স্টেপ হচ্ছে ধানের কারেন্ট পোকা বা শোষক পোকা বা চুষি পোকা যেটাকে বলা হয়। তো এটা দমনের জন্য আমাদের ভালো মানের কারেন্ট পোকা দমনের জন্য একটি কীটনাশক দরকার হবে, যেমন সিজেন্টা কোম্পানির প্লেনাও আছে। সিজেন্টা কোম্পানির আরেকটি নতুন একটি প্রোডাক্ট আছে ভেস্টোরিয়া, আমাদের এআইসি কোম্পানির পাইরোজিন এবং ইনতেফা কোম্পানির সাবা। এই ধরনের বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায় আসলে কারেন্ট পোকা দমনের জন্য, যেমন পাইমেটোজিন প্লাস ফাইরাম এই গ্রুপের যে কোনো কীটনাশক যদি স্প্রে করেন 80 WV কিন্তু কারেন্ট পোকা দমন করা সম্ভব হবে। তো অবশ্যই এগুলো স্প্রে করতে পারেন কারেন্ট পোকা দমনের জন্য। এবং পরবর্তী স্টেপ হচ্ছে ধানের ব্লাস্ট রোগ, অর্থাৎ যেটাকে বলা হয় শীষ ব্লাস্ট। ধানের ফলস স্মার্ট লক্ষ্মী এই দুটি রোগকে আমরা একেবারে দমন করতে পারবো এই সময়ে। তাহলে কি করতে হবে আমাদের? ট্রাইসোক্লোজল প্লাস প্রোপোকোনাজল গ্রুপের ফাঙ্গিসাইড, যেমন সেনজেন্টা কোম্পানির আপনার জন্য হচ্ছে ফিলিয়া পাওয়া যায়। এটা হচ্ছে 2টি গ্রুপের সক্রিয় তৈরি। ট্রাইসাইক্লোজল প্লাস হচ্ছে প্রোপিকোনাজল। তো এটা ব্লাস্টকে দমন করতে সাহায্য করে। আমাদের ফ্লস স্মার্ট বা লক্ষ্মী এটাকে দমন করতে পারবে। সঙ্গে অবশ্যই কার্বন ডাইজিম যুক্ত করে দিতে হবে। প্রতি লিটারের পানিতে 2 গ্রাম করে, অর্থাৎ ফিলিয়া এবং কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক এই দুটি একসঙ্গে স্প্রে করতে হবে। তাদের ব্লাস্ট দমন করতে প্লাস লক্ষ্মীর গো দমন করতে আছে। আপনাদের যাদের লক্ষ্মীর গো আক্রমণ করেনি বা করে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু টেমকোনাজল প্লাস বা ট্রোপিফ্লক্সস্টোবিন যেমন বায়ার কোম্পানি নাটিভো এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক স্প্রে করলে আপনার ব্লাস্ট রোগ দমন করা সম্ভব। তাহলে আমাদের কী হলো? কারেন্ট পোকা দমন করা গেল, গান্ধী পোকা দমন করা গেল। আমাদের দেখেন ফলস বা স্মার্ট লক্ষ্মীর পাশাপাশি ব্লাস্ট রোগের 4টা রোগে কিন্তু দমন করা গেল। আমাদের ধানের শীষ বের হওয়ার পরে যেগুলো হয় দমন করা হয়ে গেল। আচ্ছা, পরবর্তী 2 নম্বর ধাপ হচ্ছে যে এই সময় এসে আমাদের ধানের কী কী পরিচর্যা করতে হবে। দর্শক বন্ধুরা, আমাদের এই সময় এসে ধানের যে পরিচর্যা বিষয়টা যদি বলি, তো এক্ষেত্রে 1 নম্বর ধাপ হচ্ছে জমিতে 1 থেকে 3 ইঞ্চি পানি সবসময় বেঁধে রাখতে হবে, অর্থাৎ মাটি ভেজে রাখতে হবে। এই ধানের মাথা হেলে যা পর্যন্ত দানা ভালো হবে, আমাদের ওজন বেশি হবে এবং ধানের ফলন বেশি হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। 2 নম্বর স্টেপ হচ্ছে জমিতে আমাদের ফুল থাকা অবস্থায় বেশি প্রবেশ করা যাবে না, অর্থাৎ ধানের বের হওয়ার পর আমাদের ধানের জমিতে ফুল ফোটে, এগুলো পরাগায়ন হয়। তো আসলে আমাদের এই ফুল ফোটা অবস্থায় জমিতে ঘোরাফেরা একদমই কম করতে হবে। তো কোনা করলে বেটার, যেটা আর কি যতবার কম সম্ভব যে ঘোরার চেষ্টা করবেন। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত পরাগায়ন হয়ে থাকে। তো এই সময়টার মধ্যে ধান কোনো রকম কীটনাশক স্প্রে করবেন না, জমির আশেপাশে ঢুকবেন না। এই সময়গুলো ব্যতীত যে কোনো সময়, অর্থাৎ বিকেলবেলা বা খুব সকালে কিন্তু কীটনাশক স্প্রে করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে। ফুল অবস্থায় আপনাদের কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল যে ফুল অবস্থায় কোনো কীটনাশক স্প্রে করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই করা যাবে। সকাল 7টা থেকে 11টার মধ্যে নয় এবং
যদি কোনো রোগ মারাত্মকভাবে আক্রমণ করে থাকে সেক্ষেত্রে স্প্রে করবেন। তাহলে আপনাদের ধানের ফুলগুলো ঝরে গিয়ে মাথা হেলে গেলে স্প্রে করার চেষ্টা করবেন। এটা সবচেয়ে বেস্ট হয়। আর যত কম সম্ভব আপনার জমিতে ঘোরাফেরা করে স্প্রে করবেন। চাইলে ৩ বার আপনি যে দিক দিয়ে যেতেন ওষুধ দেওয়ার জন্য একটা জমির মধ্যে দিয়ে ৩ বার ঘুরতে ২ বার ঘোরার চেষ্টা করবেন। তো এরকম একটা কন্ডিশন অবশ্য মাথায় রাখতে হবে। তাহলে মোটামুটি আমাদের কী হলো যে ধানের শীষ বের হওয়ার পর রোগগুলো দমন করলাম, প্লাস পরিচর্যার বিষয়টা বললাম। এখন আসে ধানের শীষ বের হওয়ার পর কোন ভিটামিন পিজিআর স্প্রে করতে হবে। দর্শক বন্ধুরা, এই যে একটা জিনিস মনে রাখবেন, ধানের শীষ বের হওয়ার পর ধানের ভিটামিন বা পিজিআর কোনো স্প্রে করে ভালো ফলাফল পাওয়া যায় না। কেননা এই যে আমাদের পিজিআর বা ভিটামিন ধানের শীষ বের হওয়ার পর কোনো প্রয়োজন নেই। আমাদের ধানের শীষ কতটুকু বড় হবে, কীরকম ফলন পাবো, এটা কিন্তু ধানের কার্যকর অবস্থা আমরা বুঝতে পারি। আর ধানের দৈহিক বৃদ্ধির পর্যায়ে এগুলো প্রয়োজন হয়। তো এখন ধানের ফলন বাড়ানোর জন্য, ধানের দানাগুলো পুষ্ট করার জন্য আমাদের একটি টিপস মানতে হবে। সেটি হচ্ছে আপনার ধানের শীষ বের হওয়ার পর যখন পাতাগুলো হালতে শুরু করবে, ভালো মানের একটি ফাঙ্গিসাইড অর্থাৎ সিনজেন্টা কোম্পানির মিস্টার টপ অথবা বায়ার কোম্পানির নাটিভ দুটির মধ্যে যে কোনো একটি স্প্রে করবেন। বাজারে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায়, কিন্তু সেগুলোর নাম বললাম না। সিনজেন্টা কোম্পানির মিস্টার টপ, বায়ার কোম্পানির নাটিভ দুটির যে কোনো একটি অনুমোদিত মাত্রায় সঙ্গে স্লোবার ব্রোন, যেটাকে বলা হয় স্প্রেনাশক ব্রোন, পাওয়া যায়। তো স্লোবার ব্রোন প্রতি লিটারে 1.5 গ্রাম আমরা এই দুটি একসঙ্গে মিশিয়ে বিকেলবেলা স্প্রে করে দেবো। তাহলে ধানের দানা ভালো হবে, চকচকে হবে, বাজার মূল্য ভালো পাওয়া যাবে এবং ধানের ছিটার সংখ্যা কম হবে। অর্থাৎ ছিটা কম হলে কিন্তু ধানের ফলন ভালো হবে এবং রঙগুলো অনেক ঝকঝকে হবে, বাজারে সবার আগে বিক্রি করতে পারবেন। তো এই বিষয়গুলো যদি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই ধানের ফলন ভালো হবে। তো এখন মূল কথা হচ্ছে, আমরা যদি এই সময় ধানের স্প্রে করি তাহলে কতটুকু পানি স্প্রে করতে হবে, অর্থাৎ গাছে ভিজে স্প্রে করতে হবে কিনা। একটা জিনিস মনে রাখবেন, ধানের শীষ বের হওয়ার পর ধান স্প্রে করতে একটু পানিটা বেশি লাগে। 2 ঘন্টা যেখানে স্প্রে করতে সেখানে 3 ঘন্টার পানি ব্যবহার করবেন। বাট কীটনাশকের পরিমাণ একই থাকবে, বেশি কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই। কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে একটু পানি বেশি করে দিয়ে আপনার জমিতে ভালোভাবে ধুয়ে স্প্রে করবেন। তাহলে মোটামুটি ধানের ফলন ভালো পাবেন, ধানের গ্রোথ ভালো হবে এবং বিষয়গুলো মেনে চললে ধানের শীষ বের হওয়ার পর এই বিষয়গুলো যদি সঠিকভাবে মানতে পারেন তাহলে ফলন বিঘা প্রতি 3 থেকে 4 মণ বেশি হবে। আরেকটি বিষয় হচ্ছে, ধানের জমিতে যদি ইঁদুরের আক্রমণ করে থাকে, অর্থাৎ ইঁদুর যেটাকে বলা হয়, ইঁদুরের আক্রমণ করে ইঁদুর দমনের জন্য যে পদ্ধতিগুলো আছে, ঘরোয়া পদ্ধতি, সেগুলো মেনটেন করবেন। এতক্ষণ ধরে আমাদের চ্যানেলের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।